দুয়ারে রিপোর্টারের শুরুতে আজ চলুন একটু স্বপ্ন পূরণের পথে হাঁটা যাক। স্বপ্ন পূরণের পথে হাঁটার কথা এই কারণে বলছি, তার কারণ যে স্বপ্ন একসময় দেখতে শুরু করেছিলেন নারায়ণ মূর্তি, তা দেশে বিদেশে ছড়িয়ে গিয়েছে এবং নাম হয়েছে ইনফোসিসে। সেই ইনফোসিসে চাকরি করার স্বপ্ন দেখে কত অসংখ্য যুবক যুবতী, আর এবার সেই স্বপ্ন বোধহয় এ বঙ্গে থেকেই পূরণ হতে চলেছে। আজ ইনফোসিসের নয়া ক্যাম্পাসের উদ্বোধন হলো নিউ টাউনের হাতিশালায়। সেই ক্যাম্পাসের উদ্বোধন মঞ্চে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলা এখন আইটি হাব, বাংলা এখন তথ্য প্রযুক্তির আলটিমেট ডেস্টিনেশন, এ কথাটাও বারবার শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে। আসলে একটা আইটি কোম্পানি আসা, তার জন্য কত হাজার মানুষের অপেক্ষা, স্বপ্ন পূরণের অপেক্ষা। আসলে তা নিয়ে একটু কথা বলি। আজ দুয়ারে রিপোর্টারের শুরুটা একটু পজিটিভ নোটে হোক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, ইনফোসিসের মতো একটি আইটি কোম্পানি, তাদের নয়া ক্যাম্পাস, দেখো স্বপ্ন অনেকেই দেখছেন, কিন্তু বাস্তবের পথটা কিভাবে পূরণ হতে হতে যাবে, এই বিষয়টা যদি আমাদের সামনে তুলে ধরো। দেখো, প্রথমত তোমাকে জানাই যে আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার যেখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতে চলেছে, যেখানে দেশ বিদেশের বিভিন্ন শিল্প সংস্থা থেকে শুরু করে শিল্প প্রতিনিধিরা আসবেন, তার আগে কলকাতায় ইনফোসিসের মতো আন্তর্জাতিক সংস্থার একটি বলতে গেলে অফিস বা বলতে গেলে একটি সেন্টার তৈরি হওয়া নিঃসন্দেহে রাজ্যের শিল্প মানচিত্রে আগামী দিনে বিনিয়োগ আসতে সহায়তা করবে, তেমনটাই মনে করছে শিল্পমহল। তার কারণ ইনফোসিসের মতো সংস্থা নিয়ে দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল তাদের এ রাজ্যে বিনিয়োগ নিয়ে। অবশেষে 450 কোটি টাকারও বেশি টাকার বিনিয়োগে তারা এই 17 একর জমির ওপর তাদের নতুন ইউনিট চালু করছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের চাকরির সংস্থান হবে এই ইনফোসিসে। প্রায় 4000-এরও মতো কর্মসংস্থান রয়েছে প্রত্যক্ষভাবে, এবং পরোক্ষভাবেও একাধিক অর্থাৎ কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হচ্ছে এই ইনফোসিসের এই নতুন ইউনিট চালুর দরুন। এবারে যেটা প্রশ্ন আসে যে এই ইনফোসিসের বিনিয়োগ রাজ্যে অবশ্যই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে শিল্প মানচিত্রের ক্ষেত্রে একটা বিনিয়োগে উৎসাহ তৈরি হলো। তার কারণ যে আগামী ফেব্রুয়ারি মাসে যে রাজ্যে শিল্প সম্মেলন রয়েছে, সেখানে রাজ্যের লক্ষ্য অবশ্যই রয়েছে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ নিয়ে আসা। আর সেই বিনিয়োগের ক্ষেত্রে ইনফোসিসের বিনিয়োগ আইটি ক্ষেত্রে রাজ্য সরকার উদাহরণ হিসাবে তুলে ধরবে। তার কারণ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার বক্তব্য রাখছিলেন, সে সময়ও তিনি এই বিষয়টা উল্লেখ করলেন যে ইনফোসিসের বিনিয়োগ দেশ বিদেশে যে আরও যে আইটি সংস্থাগুলি রয়েছে তাদের কাছেও একটা বিনিয়োগের উৎসাহ বাড়াবে। আর এটাই কিন্তু গত কয়েক বছর ধরে রাজ্য সরকার চাইছে যে আইটি সেক্টরে বিনিয়োগ আসুক। রাজ্য সরকার অবশ্যই দাবি করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে রাজ্য এখন আইটি হাব, কিন্তু আইটি সেক্টরে বিনিয়োগ আসুক এবং ইনফোসিসের এই পথ চলা শুরু, তা যেরকম আমাদের প্রতিনিধি সোমরাজ বলছিল যে রাজ্যের শিল্প মানচিত্রে যে একটা এক্সট্রা অ্যাডেড ফ্যাক্টর, তার বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ঠিক কি বলেছেন শোনা যায়। Of course, today is a historic day, not only for Infosys, but for us, everybody, and for the IT industry. You started your journey in 1981, and now finally you agreed to start Infosys Development Center in Calcutta. So it's a proud moment for us also. You have already announced that more than 4,000 people will be working here. That's a good gesture for the IT officials. আমি শুরুতেই বললাম পজিটিভ নোটে দুয়ারে রিপোর্টার তুলে ধরেছি, শুরু করেছি আজ। এরপর যে খবর আপনাদেরকে দেব, সেই খবরের শেষ কোথায়, সেই তদন্তের শেষ কোথায়, এ নিয়ে প্রচুর মানুষের নানা প্রশ্ন রয়েছে। এক স্টেপ করে এগোচ্ছে সেই তদন্ত। আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় সাক্ষ্য গ্রহণ শেষ হলো। 50 জনের সাক্ষ্য ইতিমধ্যেই গৃহীত হয়েছে। 11ই নভেম্বর থেকে শুরু হয়েছিল এই গোটা প্রসেস। আসুন এরপর তদন্তের পরবর্তী ধাপ কিভাবে এগোবে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, 11 নভেম্বর থেকে সিবিআইয়ের তরফে যে সমস্ত সাক্ষীদের কথা আদালতকে বলা হয়েছিল, সেই সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য দান পর্ব শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের এজলাসে শেষ হলো। রুদ্ধদ্বার কক্ষে আমরা দেখছি বিচার পর্ব চলছে। আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবার দিন
অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হবে এবং ওই দিন তার আত্মপক্ষ সমর্থনের পর্ব শুরু হতে চলেছে আদালতের কাছে, এবং তার যদি কোনো বক্তব্য থাকে তিনি আদালতের কাছে তুলে ধরবেন এবং বিচারক তাকে প্রশ্ন করবেন, তার উত্তর তিনি জানাবেন এবং একই সঙ্গে তার পক্ষের কোনো যদি সাক্ষ্য থেকে থাকে তাহলে তিনি আদালতকে জানাবেন, তাহলে সেই সাক্ষীর আবার সাক্ষ্য গ্রহণ হবে। তবে সিবিআইয়ের তরফে চার্জশিট যখন দেওয়া হয়েছিল তখন 128 জনের বয়ান তারা যে রেকর্ড করেছেন সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছিল চার্জশিটে, এবং বিচার পর্ব শুরু হওয়ার আগে আদালতকে সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল যে এই বিচার পর্ব যখন চলবে এই 128 জনের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 50 জনকে তারা বাছাই করেছেন যাদের সাক্ষ্য গ্রহণ হবে আদালতের কাছে। এবং আমরা দেখলাম রুদ্ধদ্বার কক্ষে 11 নভেম্বর থেকে বিচার পর্ব শুরু হয় এবং 11 নভেম্বর থেকে আজকে 18 ডিসেম্বর, অর্থাৎ 1 মাস 7 দিন টানা এই সাক্ষ্য গ্রহণ পর্ব আদালতের কাছে হয়েছে। এবার দেখার পরশুদিন থেকে অভিযুক্ত সঞ্জয় রায় তার আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য আদালতের কাছে রাখবেন এবং ওই পর্ব মেটার পরে আর্গুমেন্ট হবে এবং তার পরবর্তী সময়ে ভার্ডিক্ট বা সাজা ঘোষণা পর্ব আসবে। সেক্ষেত্রে খুব শীঘ্রই এই বিষয়গুলো হবে। আপনাদের গতকালই আমরা বলেছিলাম যে এই যে পাসপোর্ট জালিয়াতির চক্র সেটা একেবারে ত্রিভুজ আকৃতি, তার কারণ দুই 24 পরগনা প্লাস নদিয়া এই সমস্ত জায়গায় এই জালিয়াতির জাল আরো বেশি ছড়িয়ে এবার এই জালিয়াতিতে গ্রেফতারও হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর বলে রাখি যে ভারতীয় পাসপোর্টের নজর রয়েছে বাংলাদেশিদের। এই পুরো বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করে নি সবটা আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, তদন্ত করতে কি যে বিষয়গুলো এখনো পর্যন্ত কলকাতা পুলিশের যে বিশেষ তদন্তকারী দল গঠন করা আছে তাদের সামনে যেটি এসছে যে কেন ভারতীয় পাসপোর্টের চাহিদা রয়েছে, কেন বাংলাদেশি নাগরিকরা ভারতীয় বৈধ পাসপোর্ট পেতে এত উৎসাহী। সেক্ষেত্রে তারা যেটা জানতে পেরেছেন যে ইউরোপিয়ান দেশগুলিতে ভারতের পাসপোর্ট এবং ভিসা নিয়ে গেলে সেখানে তারা জব বা তারা চাকরি পান বা কর্মসংস্থানে একটা জায়গা রয়েছে। সেই জায়গায় বাংলাদেশের পাসপোর্ট বা ভিসা হোল্ডার যারা ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে সেখানে তারা চাকরি পান না, এমন একটা বিষয় উঠে আসছে। সেক্ষেত্রে শুধুমাত্র যে অনুপ্রবেশকারীদের পাসপোর্ট পাইয়ে দিয়েছেন বা পাসপোর্ট করে দিয়েছেন এই সমরেশ বা তার চক্র, এমনটা নয়। বেশ কিছু বাংলাদেশি নাগরিক যারা ভারতে বৈধ পাসপোর্ট পাওয়ার জন্য এই চক্রর সাহায্য নিচ্ছে, তথ্য কিন্তু উঠে আসছে। শুধুমাত্র গত 5 বছরে কলকাতাতেই এই সমরেশ এবং তার চক্রীরা প্রায় 3000-এর বেশি পাসপোর্ট তারা ইস্যু করেছেন এবং এই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগে, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এছাড়া এডুকেশন সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের রেজাল্ট বা তার সার্টিফিকেট বা শংসাপত্র, এই সমস্ত কিছুই জাল তৈরি করা হতো। এবং এই জাল নথি তৈরি করার ক্ষেত্রে গতকাল রাতেও অভিযান চালানো হয়েছিল পর্ণশ্রী এলাকায়। সেখানে দীপঙ্কর দাস বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে। এবং এই চক্র চালানোর ক্ষেত্রে শুধুমাত্র যে ভিসা পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীরা যুক্ত এমনটা নয়, বা পোস্টাল ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মী অ্যারেস্ট হয়েছে এমনটা নয়। কোথাও গিয়ে যে 3টি জেলার এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে, নদিয়া, 2 24 পরগনা, সেখানকার ডিআইবি অফিসের একাংশের কিন্তু যোগসূত্র এখানে রয়েছে। কারণ পাসপোর্ট ভেরিফিকেশন করার ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন লাগে। এখানেই সমরেশ এবং তার চক্রীরা বিভিন্ন জেলার ডিআইবি অফিসের পুলিশ নিচুতলার পুলিশ কর্মীদেরকে হাত করেছিলেন, যাদের মাধ্যমে যেহেতু এখন অনলাইন সিস্টেমে পুরো ভেরিফিকেশনের পদ্ধতি হয়, সেক্ষেত্রে সেই সমস্ত পুলিশ কর্মীকে ঘুষ দিয়ে ভেরিফিকেশন না করেই পোর্টালে তথ্য আপলোড করা হয়েছে, যা এবং সেই তথ্য আপলোড হওয়ার পরেই রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে সেই সমস্ত অ্যাড্রেস বা সেই সমস্ত নামে কিন্তু পাসপোর্ট ইস্যু হয়েছে, যা খুব সহজেই এই সমরেশ বা তার চক্রীরা পান এবং তাদের আবেদনকারীদের হাতে পৌঁছে দিচ্ছেন। এইভাবেই এই পুরো একটা র্যাকেট চলছে, এমনটা কিন্তু তদন্তে উঠে আসছে। বেশ অমিত, আমাদের নজর থাকবে যে আর তদন্তে কি কি উঠে আসে। কিন্তু এই যে কেন ভারতীয় পাসপোর্টের দিকে বেশি ঝোঁক, তার একটা ক্লিয়ার ধারণা আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অমিত। এছাড়া কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী, শোনা যায়। দক্ষিণ এশিয়ার সমস্ত রাষ্ট্রের মধ্যে ভারতের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের যদি
পাওয়ার ইন্ডেক্স দেখা হয় তাহলে বাকি রাষ্ট্রগুলোর তুলনায় ভারতের পাওয়ার ইন্ডেক্স কিন্তু অনেক বেশি, এবং এই পাওয়ার ইন্ডেক্সের জন্য কিন্তু অনেক রকম ডিপ্লোম্যাটিক ফেসিলিটিস এবং অনেক সুবিধা কিন্তু পাওয়া যায়। দেখুন, আমরা যদি পাকিস্তান বা বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রগুলো দেখি, এই রাষ্ট্রগুলো যদি নিরাপত্তার দিকে দেখেন তাহলে সেখানে এমন কিছু ফ্যাকশন কাজ করে যারা কিন্তু গ্লোবাল সিকিউরিটি থ্রেট। ভারতীয় পাসপোর্ট জাল করে যে অবটেন করার যে বিষয়টা, বাংলাদেশের লোকেরা ভারতে যাতে সেটেল করতে পারে, শুধুমাত্র ভারতেই সেটেল করা না, বরঞ্চ ভারতের মাটিকে ইউজ করে বিদেশে সেটেল করা। আমার মনে হয় যে এই বিষয়টার দিকে কিন্তু মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং হোমের কিন্তু আরো অনেক বেশি গুরুত্ব দেওয়াটা প্রয়োজন আছে। ওই যে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়বে গ্লোবালি।